উর্মি যখনই জানতে পারে যে দীপা বাড়িতে ফিরে আসছে, উর্মি মনে মনে ভাবতে থাকে, না দিদি তো ফিরে এলে আমার হাত থেকে সব চলে যাবে, সমস্ত দায়িত্ব অধিকার সব কিছু দিদি নিয়ে নেবে, না না এটা হতে দেওয়া যাবে না। তখনই কুন্তলাকে ফোন করে উর্মি সব জানায় আর বলে এই দীপার একটা ব্যবস্থা করুন। তখন রুডি ছদ্মবেশ নিয়ে দীপার কাছে আসার চেষ্টা করে। অন্যদিকে দেখা যায় দীপাকে নিয়ে যখন সবাই বাড়ি ফিরবে তার আগেই প্রবীর সেনগুপ্ত উর্মিকে বলে, উর্মি ছোট বৌমা তুমি বাড়ির চাবিটা আমার হাতে দাও, বড় বউ বাড়ি ফিরছে, এই বাড়ির বড় বউর অধিকার সবকিছু তার হাতে দেবো, তোমাকে আর এই সংসারের দায়িত্ব নিতে হবে না। প্রবীর সেনগুপ্ত উর্মির কাছ থেকে চাবি নিয়ে নিলে দীপাকে মনে মনে বলতে থাকে, তোর আর আমার শত্রুতা কোনোদিন যাবে না, তার উপরে তুই আমার সতীনের মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না দিদি। ওদিকে দেখা যায় দীপা, সূর্য, রূপা সবাই একসাথে ফিরে আসলে প্রবীর সেনগুপ্ত বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ওখানে দাঁড়িয়ে থাকো, ঘরে এসো না। ওদিকে সোনাকে বলে, দিদি ভাই বরণের ব্যবস্থা সব ঠিকঠাক আছে তো? তখন বরণ থালা দেখে সূর্য, কি বাবা তুমি এই বরণ থালাগুলো কেন সাজিয়েছো? দেখে তো মনে হচ্ছে বাড়ির বউ বাড়ি ফিরে এসছে, কেন করছো এরকম? তখন ছোট্ট লাবণ্য বলে ওঠে, এ কি ভালো ছেলে, তুমি কি কিছুই জানো না? এই ভালো মাই তো তোমার বউ। সূর্য বলে, কি কি বললে পাকাবুড়ি? এই ভালো মাই আমার বউ মানে তুমি কি বলতে চাইছো? তখনই দীপা কথাগুলি বলে, আচ্ছা ডাক্তারবাবু, ও তো বাচ্চা মানুষ, তাই আপনি ওর কথায় কান দেবেন না। দীপা ঘরের মধ্যে ঢুকলে প্রবীর সেনগুপ্ত বলে, বড় বৌমা তোমাকে একটা জিনিস আমার দেওয়ার ছিল, কিন্তু সেটা এখন নয়, তুমি আগে বিশ্রাম নাও, পরে আমি দেবো। এই বলে যে যার ঘরে চলে গেলে সোনারূপা বলে, মা চলো তোমাকে আমরা আমাদের ঘরে নিয়ে যাব। এই বলে দীপা বলে, সোনা মা দাঁড়া, তুই আর এরকম পোশাক পরবি না, ওই রুডি বেঁচে আছে, রুডি মরেনি। দীপা সোনাকে বলে, রুডি বেঁচে আছে, রুডি এতগুলো বছর ধরে নিজেকে লুকিয়ে রেখেছে আর আমাদের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করেছে। রুডির গলার আওয়াজ আমি ভালো করে চিনি, ও মেয়ের ছদ্মবেশ নিলেও ওর যে আকৃতি, ওর যে কণ্ঠস্বর সেটা আমি ভালো করে চিনি, তাই ও বলছি ও বেঁচে আছে। রূপা বলে, মা আমি তাহলে খুন করিনি, রুডি বেঁচে আছে। একথা শুনতেই সোনা বলে, কি বললে তুমি? সেদিনকে খুনটা মা করেনি, তুমি করেছিলে, আর তোমার খুনের দায় মা বয়ে বেড়াচ্ছিল। একথা শুনতেই দীপা বলে, না না সেদিনকে খুন আমি করেছিলাম আর সেটার দায় আমি স্বীকার করে নিয়েছিলাম। তখন রূপাকে আড়ালে রেখে দীপা বলে, এ কি সোনা রূপা, তুই আমার কথার কোনো দাম দিলি না, আমার দিব্যি তো ভুলে গেলি? একথা শুনে কিন্তু রূপা চুপ হয়ে যায়। অন্যদিকে সোনা বলে, মা সব সত্যি আমাকে বলো। তখন দীপা বলে, সত্যি মিথ্যের কিছুই আর বাকি নেই, তবে হ্যাঁ এটা প্রমাণ হয়ে গেছে রুডি বেঁচে আছে আর সেটাই প্রমাণ করার পালা। সোনা বলে, তার মানে রুডি মরেনি মা? আমি স্বপ্নে যাকে দেখেছিলাম সেই রুডি নিজেই আসতো আমার কাছে, আর সেদিনকে আমি ওর জামার পকেট ধরে রেখেছিলাম আর সেই পকেটের টুকরো কিন্তু আমার হাতে ছিল। তার মানে তুমি যেটা বলছো সেটাই ঠিক, রুডি মরেনি। দীপা সোনাকে বলে, আমি রুডির হাত দেখেছি, ওর হাতে একটা ছোট ট্যাটু ছিল না? তখনই সোনা মনে করে বলে, হ্যাঁ ওর ডান হাতে একটা ট্যাটু ছিল। রূপা বলে, তার মানে হিংসুকুটি, রুডিকে কেউ খুন করেনি, কেউ না, শুধু মা এতগুলো বছর ধরে শাস্তি ভোগ করলো আর সবার থেকে সবাই দূরে থাকলো। দীপা সোনাকে বলে, সোনা তুই রুডির এই সাদা পোশাকটা ছেড়ে পাল, রুডি তোর যোগ্য নয়। তখন সোনা বলে, মা আমি নিজে হাতে ওই রুডিকে শেষ করব। সোনা বলে, মা ও আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, শুধুমাত্র আমাকেই নয়, আমার পরিবার, আমার সবাই, আমার আত্মীয় স্বজন সবাইকে শেষ করে দিয়েছে, তাই ওর রক্তে রাঙিয়ে আমার জীবনের রং ফিরিয়ে আনবো মা। সোনার চোখে জল দেখে সেখানে অনুজা আর রত্নাদেবী এসে বলে, দীপা তুমি বাড়ি ফিরতে না ফিরতেই আবার মেয়েটাকে কাঁদাচ্ছ। তখন রূপা বলে, দিদা তোমার লজ্জা করে না? মা মেয়ের এই মুহূর্তটাকে তুমি এভাবে নষ্ট করছো। তখন সোনা বলে যে, না দিদা আমাকে কাঁদাচ্ছে না, মা কাদার হাত থেকে আমাকে বাঁচাচ্ছে। এই বলে অনুজা বলে, তুই কিন্তু আবার ভুল করছিস সোনা, তুই আবার তোর মাকে বিশ্বাস করে ঠকছিস। তখন সোনা বলে, দিদিভাই আমার আর পস্তানোর কোনো কিছু বাকি নেই, কোনো কিছুর ভয় নেই। ওই রুডি বেঁচে আছে, ওই রুডি আমাদের সবাইকে ঠকিয়েছে, তাই আমি নিজের জীবনটাকে শোধরাতে ওই রুডিকে নিজের হাতে করে শাস্তি দেব। অনুজা বলে, রুডি যে বেঁচে আছে তোকে এইসব কথা কে বলেছে? তোর মা নিশ্চয়ই, তোর মায়ের গল্প শুনি তুই বিশ্বাস করে নিচ্ছিস। তখন তোর মাকে কে কি ইঞ্জেকশন দিয়েছিল সেই ঘরেই তোর মা তোর সাথে কি বলছে সেটাই তুই বিশ্বাস করছিস। তখন দীপা বলে, যে ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছে সেই ঈশ্বর আমাকে সব কিছু মনেও করিয়ে রেখেছে, তাই বলছি যে আমার মেয়েটার জীবনটা এভাবে তোমরা নষ্ট হতে দিও না। তুমি দেখতে পাওনি এতগুলো বছরে আমার মেয়েটার জীবন কেমনভাবে কাটছে? তুমি তো বাড়ির বড়, তাহলে তুমি পারতে না আমার মেয়েটার জীবনটা শুধরে দিতে, কিন্তু তুমি সেটা করোনি। তখন অনুজা বলে, দীপা তুমি বারবার আমাকে এইভাবে অপমান করতে পারো না। তখনই ঘরের মধ্যে সূর্য আসার বলে, দীপা ম্যাম আপনাকে তো বললাম আপনি রেস্ট নিতে, আপনাকে দেখে তো মনে হচ্ছে সুস্থ হয়ে গেছেন। তখনই রত্নদীপী বলে, হ্যাঁ ওই মেয়েটা সুস্থ হয়ে গেছে, ওকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। এইভাবেই সূর্য বলে ওঠে, আপনি তাহলে ঠিক হয়ে গেলে আপনাকে আমি আপনার বাড়িতে রেখে আসবো। তখন দীপা মনে মনে বললে, যে ডক্টরবাবু আপনাকে সুস্থ করতে হলে আমাকে এই বাড়ি ছেড়ে গেলে হবে না, এই বাড়িতেই থাকতে হবে। ওদিকে রত্নাদেবী উর্মির কাছে গিয়ে বলে, শুনেছি ওই রুডি নাকি বেঁচে আছে। তখনই বলে, কুন্তলা তাহলে কি আমাকে এতগুলো বছর ধরে মিথ্যে কথা বলেছে? উর্মি মনে মনে ভাবতে থাকে, যদি কুন্তলা দিদির কাছে ধরা পড়ে যায় আর দিদির কাছে যদি সব সত্যি আমার নামে বলে দেয় তাহলে কি হবে আমার? ওদিকে দেখা যায় রুডির মা বলতে থাকে, তুমি কিন্তু এখান থেকে চলে যাও, নাহলে তোমাকে আমি বাঁচাতে পারবো না। এমন সময় দেখা যায় উর্মি কুন্তলার ফোন করে আর জিজ্ঞাসা করে, রুডি কি বেঁচে আছে? কুন্তলা বলে, দীপা ভুলভাল বলেছে, আমার সন্তান বেঁচে থাকলে আমি তোমাকে বলতাম না, তোমাকে এসব কথা কে বলেছে? তখন উর্মি বলে, আসলে দিদি বলছিল সোনাকে যে রুডি বেঁচে আছে। তো
বন্ধুরা, দীপা সেনগুপ্ত বাড়িতে থেকেই কীভাবে রুডিকে ধরবে সেটা জানতে হলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।